যেমনটা বলছিলাম যে আমরা লাস্ট ক্লাসে যোগাশ্রী প্রোগ্রামের কিছু ম্যাথের সাথে পরিচিত হয়েছে এবং যোগাশ্রী প্রোগ্রাম কিভাবে সলভ করব স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু দেখছি কিভাবে প্রথমে অভিষ্ট ফাংশন বা অবজেক্টিভ ফাংশন জেনারেট করতে হয়, ভ্যারিয়েবল গুলাকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় এবং কিভাবে কোনো একটা সর্বোচ্চ মান বের করতে অথবা সর্বনিম্ন মান বের করতে, সেটা কিন্তু আমরা দেখছিলাম। ওকে, এখন আজকে আমাদের যে প্রবলেমগুলো করব সেখানে এই তবে লাস্ট ক্লাসের প্রবলেমগুলোর ক্ষেত্রে অবজেক্টিভ ফাংশন বলো আর আমাদের ভ্যারিয়েবলস বলো আর শর্ত বলো, ঠিক আছে, কন্ডিশন সবই কিন্তু গিভেন ছিল, রাইট? সবই কিন্তু গিভেন ছিল। আজকের ক্লাসে কোনোটাই কিন্তু গিভেন থাকবে না। সো আমরা একটা রিয়েল লাইফ প্রবলেম করব এবং দেখবো যে কিভাবে সেখান থেকে এই জিনিসগুলোকে জেনারেট করা যায়। সো কথা না বাড়ে শুরু করি। আমি কোশ্চেনটা একটু লিখি, দেখো। হ্যাঁ, বলা হয়েছে যে একটা ভদ্রলোক, জনৈক ভদ্রলোক সর্বোচ্চ 100 টাকা ব্যয় করতে পারবে। ভাইয়া স্ক্রিনটা না দেখছি না আমার এখানে। ওহো সরি, আমি স্ক্রিন রেকর্ডই অন করি না, সরি। রেকর্ডিং অন করছো, স্ক্রিন শেয়ার করো নাই। স্ক্রিনটা শেয়ার করি না। হ্যাঁ, এবার মনে ঠিক আছে, রাইট? জি ভাই, ঠিক আছে ঠিক আছে। ওকে, সো আমরা কোশ্চেনে আসি। সো আমরা রিয়েল লাইফ প্রবলেমের কোশ্চেনে বলতেছে যে একটা ভদ্রলোক সর্বোচ্চ 100 টাকা ব্যয় করতে পারবে, ঠিক আছে? 100 টাকা ব্যয় করে কিছু সংখ্যক কলম ও পেন্সিল কিনতে চান। কিছু সংখ্যক কলম ও পেন্সিল কিনতে চান, ঠিক আছে? সো প্রতিটি কলম ও পেন্সিলের মূল্য, সো প্রতিটি কলম কত টাকা? কলম হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। কে? দাঁড়াও একটু দেখে নি। ও ফয়সাল বলছো মনে নাকি? আচ্ছা, সো আচ্ছা এবার আসো, প্রতিটি কলমের মূল্য হচ্ছে 12 টাকা। আর যেটা বলা হয়েছে প্রতিটি পেন্সিলের মূল্য, তো পেন্সিল কত? পেন্সিল বলা হয়েছে 8 টাকা। এই দুটো ইনফরমেশন দেওয়া আছে এবং বলা হয়েছে যে তিনি অন্তত একটি কলম কিনবেন এবং কিন্তু 8টির অধিক পেন্সিল কিনবেন না। আচ্ছা, আরেকটা শর্ত কিন্তু চলে আসছে, তিনি অন্তত একটি কলম কিনবেন। তাহলে একটা কলম মাস্ট কিনতে হবে, একটার চেয়ে বেশি কিনা পসিবল, বাট একটা কিনতেই হবে। একটি কলম কিনবেন এবং কিন্তু 8টির অধিক পেন্সিল কিনবেন না। আর সর্বোচ্চ পেন্সিল কয়টা কিনতে পারবে? 8টা। 8টির অধিক পেন্সিল কিনলে আমরা এই প্রবলেমটা অনেক টাইম নিয়ে করব, কারণ একটা প্রবলেম আমরা অনেকগুলো প্রবলেম করাচ্ছি, আমরা একটা প্রবলেম আমরা টাইম নিয়ে করব। পুরো প্রবলেমটা কিভাবে আমরা জেনারেট করতেছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিভাবে আগাচ্ছি, এটা যদি বুঝতে পারি এই রিলেটেড প্রত্যেকটা প্রবলেমই আমরা পারবো খুব ইজিলি। কিন্তু 8টির অধিক পেন্সিল কিনবেন না। 8টির অধিক পেন্সিল তিনি কিনবেন না। ওই ভদ্রলোক কত প্রকারের কতগুলো জিনিস কিনলে একত্রে সর্বাধিক? সো বলা হইতেছে যে কি ওই ভদ্রলোক কত প্রকারের কতটি জিনিস কিনলে সর্বাধিক সংখ্যক জিনিস কিনতে পারবেন। ঠিক আছে, সো তোমাদের কাজ হচ্ছে কোশ্চেনটা পড়া, আর কিছু না, জাস্ট কোশ্চেনটা পড়ো। 1-2 মিনিট কোশ্চেনটা একটু পড়ো এবং এখান থেকে দেখো তো তোমরা, আমরা লাস্ট ক্লাসে যে জিনিসগুলো আমরা দেওয়া ছিল গিভেন, এখান থেকে তোমরা আসলে তার একটা বা দুইটাও কি বের করতে পারো কিনা বা শর্তটা বের করতে পারো কিনা, ঠিক আছে, একটু দেখো। তো তারপরে আমি ফর্মালি ম্যাথটা দেখাবো। আমাদের টার্গেট কি সেটা আগে দেখবা, যে আমার টার্গেট কি, সর্বাধিক সংখ্যক জিনিস কিনা হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে? সো এইটাই যেটা আমার টার্গেট হবে, উদ্দেশ্য ফাংশনটা কিন্তু ওইটার রেসপেক্টে আসবে, ঠিক আছে?
সো আমি আগে এই জিনিসটা মার্ক করে দেই। দেখো, সর্বাধিক সংখ্যক জিনিস কিনতে পারাটা হচ্ছে আমার টার্গেট। কিভাবে আমি কিনলে এই 100 টাকার ভিতরে আমি সর্বাধিক সংখ্যক জিনিস কিনতে পারবো, ঠিক আছে? আমি কি 8টা পেন্সিল কিনবো আর 10টা কলম কিনবো, না কিভাবে করলে আমার সবচেয়ে বেশি সংখ্যক জিনিস কিনা হবে, এটাই হচ্ছে গিয়ে কোশ্চেন, ঠিক আছে? কিভাবে কিনলে সর্বাধিক সংখ্যক জিনিস কিনা যাবে, তার মানে এটা হচ্ছে আমার উদ্দেশ্য পেয়ে গেছি, তার মানে আমি খুব সহজে উদ্দেশ্য ফাংশনটা বের করতে পারবো, ঠিক আছে? তারপর সীমাবদ্ধতাগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভাইয়া 12x হ্যাঁ বলো। 8x is less than or equal 100, এরকম কি কোন সমীকরণ হতে পারে? আচ্ছা, এক্স বলতে তুই কি বুঝাইতে চাইছিস? বা এক্স কি? এক্স বলতে একটা কলম আর ওয়াই বলতে একটা পেন্সিল। এখন যেহেতু 12 টাকা কলম, এই জন্য 12x ধরছি। আর এক্স এক্স বলতে এক্স বলতে কলমের সংখ্যা, একটা জি ভাই, কলম না, কলমের সংখ্যা। এবং কলমের সংখ্যা। জি ভাই, আর 12 টাকা বিদা 12x, আর পেন্সিল হচ্ছে 8 টাকা করে। 12x, আর এই জন্য ওকে। 8y। আর যেহেতু 100 টাকার মধ্যে আমাকে ব্যয় করতে হবে, এই জন্য লেস দেন অর ইকুয়াল 100 ধরছি সমীকরণটা। আচ্ছা, তার মানে একটা শর্ত আদি বের করতে পারছে। আরেকটা শর্ত এখানে একটা দিক দেখো, এখানে আরেকটা শর্ত আছে যেটা আমি মার্ক করি, দেখো অন্তত একটি কলম কিনবেন, তার মানে কি একের অধিক কলম কিনতে পারবেন। আবার বলা হয়েছে আটটি, আটের অধিক পেন্সিল কিনবেন না, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করো। প্রথমে বলছে অন্তত একটি, তাহলে কলমের সংখ্যা একের বেশি হতে পারবে, বাট অন্তত একটা হতেই হবে, মাস্ট। আর এরপরে দেখো 8টির অধিক পেন্সিল কিনতে পারবে না, তাহলে পেন্সিলের সংখ্যা কি হবে? 8-এর চেয়ে বেশি হবে না, ওকে? আর কলম আর পেন্সিল সে যতটাই কিনুক, তাদের দাম কি হবে? সর্বোচ্চ 100 টাকা, ঠিক আছে? তাহলে 100 টাকার বেশি কিন্তু তার কলম আর পেন্সিলের দাম হবে না, ওকে? তাহলে এই ছিল আমার ইনফরমেশন গুলো। এবার চলো আমি জেনারেট করার চেষ্টা করি, তোমরা জাস্ট দেখো এই প্রবলেমটা। ধরো আমি এটাকে ঠিক আছে একটু ছোট করি। হ্যাঁ, সো আশা করি তোমরা দেখতে পারতেছো। বেশি ছোট হয়ে গেছে নাকি? আচ্ছা, কোশ্চেন তোমাদের পড়তে আছে, একটু বড় করি, ওকে? আচ্ছা, সো এখন চলো আমরা যে ইনফরমেশন গুলো আমাদের বের করা দরকার সেগুলো বের করি। প্রথম কাজ হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা এক্স বলতে একটা ভ্যারিয়েবলকে, আমরা মনে আছে আমাদের একটা স্টেপ ছিল, প্রথমে আমাদের ভ্যারিয়েবল ডিফাইন করতে হবে, তারপরে উদ্দেশ্য ফাংশন বের করতে হবে, এগুলো স্টেপগুলো কিন্তু ছিল। তো আমরা এখানে একটা ভ্যারিয়েবল ধরতেছি, যেহেতু আমরা আসলে জানি না যে কয়টা কলম সে কিনতে পারবে বা কয়টা পেন্সিল সে কিনলে সে সর্বাধিক সংখ্যক জিনিস কিনা হবে, আমি তো সেটা জানি না। সো আমি ধরে নিলাম যে সে এক্স সংখ্যক কলম কিনবে, ঠিক আছে? এক্স সংখ্যক কলম সে কিনতে পারবে, যেখানে এক্স এর মানটা আমি বের করবো। আর ধরে নিলাম সে ওয়াই সংখ্যক পেন্সিল কিনতে পারবে, ঠিক আছে? এখানে এগুলো কিন্তু আমি জানি না, এগুলো কিন্তু আমার জানা ভ্যালু না। তো এটাই আমার ভ্যারিয়েবল হবে। ভ্যারিয়েবল মানেই হচ্ছে অজানা ভ্যালু। সো আমরা আমাদের ভ্যারিয়েবলটা ডিফাইন করলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে উদ্দেশ্য ফাংশন বের করা। আচ্ছা বলো তো, আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে সর্বাধিক সংখ্যক জিনিস কিনা না? তাহলে এক্স যদি কলমের সংখ্যা হয় আর ওয়াই যদি পেন্সিলের সংখ্যা হয়, তাহলে আমার উদ্দেশ্য ফাংশনটা কি হবে? জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হবে না? তাহলে এক্স প্লাস ওয়াই বলতে কি? কলমের সংখ্যা আর পেন্সিলের সংখ্যা। আমি চাচ্ছি কলমের সংখ্যা আর পেন্সিলের সংখ্যা বাড়াতে, তাই তো? এটা বাড়াতে চাচ্ছি। সর্বাধিক কিভাবে? তার মানে উদ্দেশ্য ফাংশন কি হবে? কলমের সংখ্যা যোগ পেন্সিলের সংখ্যা। তাহলে এক্স কে ধরতেছি কলম, কলমের সংখ্যা, ওয়াই কে ধরতেছি পেন্সিলের সংখ্যা, ভ্যারিয়েবল ডিফাইন হয়ে গেল। আর আমার উদ্দেশ্য যেহেতু সর্বাধিক সংখ্যক জিনিস কিনা, তার মানে কলম আর পেন্সিলের যোগফলটা সবচেয়ে বেশি করা আমার টার্গেট। তাহলে আমার উদ্দেশ্য ফাংশনটা কি হবে? কলমের সংখ্যা যোগ পেন্সিলের সংখ্যা, অর্থাৎ জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। আশা করি বুঝতে পারছো। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আমরা উদ্দেশ্য ফাংশন জেনারেট করে ফেললাম, সবাই বুঝতে পারছো কিনা? জি জি ভাই, ওকে। এবার চলো, এবার আমরা দেখো আমাদের ভ্যারিয়েবল ডিফাইন করা শেষ, ভ্যারিয়েবলের কাজ শেষ, ঠিক আছে? অবজেক্টিভ ফাংশন বা উদ্দেশ্য ফাংশন, ঠিক আছে? অবজেক্টিভ ফাংশন সেটাও কাজ করলাম। এখন আমাদের আরেকটা কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের কিছু সীমাবদ্ধতার কথা তোমাদের মনে আছে কিনা, যে আমরা কিছু সীমাবদ্ধতা বা কিছু ইনইকুয়ালিটি নিয়ে আসি, অসমতা নিয়ে আসি। সেই অসমতাগুলা
বের করার জন্য আমার এখানে ইনফরমেশন দেওয়া আছে, আমি এই ইনফরমেশনগুলোর সাহায্যে আমরা কিছু অসমতাকে জেনারেট করার চেষ্টা করব। ওকে, এখন চলো আমরা দেখি সেটা কিভাবে জেনারেট করা যায়। আচ্ছা আসো, সো এখানে একটা ইনফরমেশন আমি দাগ দিছিলাম যে যখন অন্তত একটি কলম কিনবেন, অর্থাৎ একের বেশি কলমও কিনা সম্ভব। আচ্ছা কলমের সংখ্যা কি এক্স না, তাহলে আমার একটা কন্ডিশন বা একটা সীমাবদ্ধতা হবে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1। তোমরা বুঝতে পারছো আশা করি, কারণ এক্স হচ্ছে কলমের সংখ্যা আর আমার কোশ্চেনে বলা আছে যে অন্তত একটি কলম কিনতে হবে। তার মানে এই এক্স এর সংখ্যাটা একের সমান হতে পারে অথবা এক থেকে বড় হতে পারে। কথা বুঝতে পারছো? কারণ অন্তত একটি কলমের কথা বলা হয়েছে, তাহলে কলমের সংখ্যা অবশ্যই এক থেকে বড় হবে অথবা একের সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা জেনারেট করে ফেললাম, এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1। আরেকটা ইনইকুয়ালিটি জেনারেট করতে হবে আমাদের। আরেকটা ইনইকুয়ালিটি বলা হয়েছে, দেখো 8টির অধিক পেন্সিল কিনবেন না। তাহলে পেন্সিল সংখ্যা 8-এর চেয়ে বেশি হবে না। তাহলে পেন্সিলকে রিপ্রেজেন্ট করতেছে আমার কোন ভ্যারিয়েবল? পেন্সিলকে রিপ্রেজেন্ট করতেছে আমার ওয়াই ভ্যারিয়েবল। তাহলে ওয়াই এর মান কি হবে না? ওয়াই ইজ লেস দেন ইকুয়াল টু 8। বুঝতে পারছো কিনা বলতো? তাহলে ওয়াই এর সংখ্যা 8-এর চেয়ে বড় হবে না। তাহলে আমরা এই সীমাবদ্ধতা বের করলাম। আরো একটা সীমাবদ্ধতা এখান থেকে বের করা যাবে, সেটা কি দেখো, প্রথমেই বলা হয়েছে যে ভদ্রলোকটি কি করবে, সর্বোচ্চ 100 টাকা ব্যয় করতে পারবে। তাহলে ও যদি নিজের ইচ্ছা মতো কি সে পেন্সিল আর কলম কিনতে পারবে? পারবে না। সে পেন্সিল আর কলম এমন ভাবে কিনতে হবে যাতে তাদের মূল্যটা কি হয়, তাদের যে দাম সে দামটা 100 টাকার থেকে কম হয়। তাহলে একটা পেন্সিলের দাম যদি 8 টাকা হয় আর একটা কলমের দাম যদি 12 টাকা হয়, তাহলে আমি তো ধরে নিছি আমি সেই ভদ্রলোক কিনছে এক্স সংখ্যক কলম। তাহলে এক্স সংখ্যক কলম যদি তিনি কিনে থাকেন, তাহলে এক্স সংখ্যক কলমের দাম কত হবে? যেহেতু একটি কলমের দাম 12 টাকা, তাহলে এক্স সংখ্যক কলমের দাম কত? 12x টাকা। আর একটি পেন্সিলের দাম যদি হয় 8 টাকা, তাহলে আমি তো ধরে নিছি সে ওয়াই সংখ্যক পেন্সিল কিনছেন। তাহলে একটি পেন্সিলের দাম 8 টাকা, তাহলে ওয়াই সংখ্যক পেন্সিলের দাম কত? 8y টাকা। তাহলে কলমের দাম আর পেন্সিলের দাম একত্রে কত হবে? 12x প্লাস 8y। এখন এই ভদ্রলোক কি এই 12x হচ্ছে তার কলমের দাম আর 8y হচ্ছে তার পেন্সিলের দাম, এইটা কি কখনো 100 টাকার চেয়ে বেশি হইতে পারবে? 100 টাকার চেয়ে বেশি হইতে পারবে না, কারণ কলম আর পেন্সিলের দাম মিলে তাকে সব মিলে 100 টাকার ভিতরেই এই কাজটা বাজারটা শেষ করতে হবে। তাহলে এটা লেস দেন ইকুয়াল টু 100। এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা বলো? আমার কিন্তু সব কাজ শেষ, এখন জাস্ট ম্যাথ করব। খুবই ইম্পর্টেন্ট, আমি জাস্ট একটা ম্যাথ। হ্যাঁ 12x কোনটা plus কোনটা 8y is equal to 100। 100 হবে না, 100 হবে না এই জন্য কারণ এখানে বলা হয়েছে যে সর্বোচ্চ 100 টাকা ব্যয় করতে পারেন। ঠিক আছে, এখন এমনও হইতে পারে যে কলম আর পেন্সিল কিনা 99 টাকার মধ্যে তোমার কেনা শেষ হয়ে গেছে, 98 টাকার মধ্যে তোমার কেনা শেষ হয়ে গেছে, তোমার কাছে আর 2 টাকা অবশিষ্ট থাকলো। সেই 2 টাকা দিয়ে তো তুমি কলমও কিনতে পারবে না, পেন্সিলও কিনতে পারবে না। তাহলে হাইয়েস্ট যেটা হইতে পারে যে তুমি 100 টাকার মধ্যে সবকিছু কিনে ফেললা, অথবা এমন হইতে পারে যে তুমি কলম আর পেন্সিল মিলে তোমার 100 টাকাতে কম পরিমাণ টাকা আসবে খরচ হিসেবে। বুঝতে পারছো? বুঝতে পারছো আমার কথা? কারণ কলমে ধরো তুমি ধরো আমি তোমাকে, বুঝতে পারছো কিনা, ধরো তোমাকে আমি 10 টাকা দিলাম, আমি 10 টাকা দিয়ে বললাম ওকে 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 ওকে। সো সো এখন একটা জিনিস দেখো, আমি উদ্দেশ্য ফাংশন পেয়ে গেছি, এটা হচ্ছে আমার উদ্দেশ্য ফাংশন, অবজেক্টিভ ফাংশন, এইটা হচ্ছে কি আমার সীমাবদ্ধতা এবং আমার ভ্যারিয়েবল গুলো হচ্ছে এক্স আর ওয়াই। সো আমার কি এই ম্যাথটা সলভ করতে হলে আর কোনো ইনফরমেশনের দরকার আছে? অবভিয়াসলি আমার আর কোনো ইনফরমেশনের কোনো দরকার নাই, কারণ এই ইনফরমেশন গুলো আগের ম্যাথগুলোতে যেটা হয়েছিল এই ইনফরমেশন গুলো দেওয়া ছিল, আমাকে বলছে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করো। এখন আমার টার্গেট তো সর্বোচ্চ মান বের করা, তাই না? তো এখন আমার কাজ হবে সেম লাস্ট ডেটে আমরা যেভাবে ম্যাথগুলো করছিলাম সেম একই প্রসিডিউর ফলো করে এই ম্যাথটা সলভ করা, যেখানে এক্স আর ওয়াই এর আমরা মানগুলো পাবো সেগুলো আমরা জেড এ বসাবো, জেড এ বসানোর পরে আমরা চুজ করবো যে কোন জেড এর মানটা সর্বোচ্চ হতে, তখন সেটাই হচ্ছে কি আমার অ্যান্সার হবে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে করতে হবে ম্যাথটা। সো এখন আমি এই একটা ম্যাথ করে দিচ্ছি, সেকেন্ড ম্যাথটা তোমাদের করতে হবে। ওকে, সো আমার কাছে সবগুলা জিনিস কিন্তু এখানে আছে, তো আমরা চলো ম্যাথটা করার চেষ্টা করি। সো প্রথমে আমার কাজ হচ্ছে কি এই অসমতা যেগুলো আছে এই অসমতা গুলাকে কি সমতা বানানো। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা প্রথমে একটা গ্রাফ আঁকার চেষ্টা করি।
এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিলাম। এখন এক্স ইজ প্রথম গ্রাফটা কি, ইকুয়েশন নাম্বার 1 কি, এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1। ইকুয়েশন নাম্বার 2 কি, ওয়াই ইজ লেস দেন ইকুয়াল টু 8। ইকুয়েশন নাম্বার 3 কি, 3 হচ্ছে 12x প্লাস 8y ইজ লেস দেন ইকুয়াল টু 100। তাহলে এদেরকে কি করব, সমতা ধরে নিব, সমতা ধরে আমরা গ্রাফগুলো আঁকবো। তাহলে x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1 এর সমতা কি হবে, এইটার জন্য সমতা হবে ইকুয়াল গ্রেটার দেনটা বাদ দিয়ে দিই, তাহলে x ইকুয়াল টু 1। ঠিক আছে, এখন প্রথম কাজ হচ্ছে আমার x ইকুয়াল টু 1 এর গ্রাফ আঁকা, তাই তো। তো x ইজ ইকুয়াল টু 1 এর গ্রাফ কেমন হবে তোমরা আশা করি জানো। x ইজ ইকুয়াল টু 1 এর গ্রাফ আমি অন্য একটা কালিতে দেখাই। সো x ইজ ইকুয়াল টু 1 হচ্ছে এই যে ধরো x, এটা তো মূল বিন্দু, এটা হচ্ছে 1, x ইজ ইকুয়াল টু 1 বিন্দুটাই দিকে, তাহলে x ইজ ইকুয়াল টু 1 এর গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, তাহলে এই যে গ্রাফটা দেখতেছো তোমরা গোলাপি কালার, এটাই হচ্ছে কি x ইজ ইকুয়াল টু 1 এর গ্রাফ আমরা আঁকলাম। ঠিক আছে, এখন আমাদের সেকেন্ড ফাংশন y ইজ লেস দেন ইকুয়াল টু 8। তাহলে এটার সমতা কি হবে, এটা সমতা হচ্ছে y ইজ ইকুয়াল টু 8। তাহলে y ইজ ইকুয়াল টু 8 এর গ্রাফটা কেমন হবে, চলো সেটাও আমরা আঁকি। সো y ইজ ইকুয়াল টু 8 হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশনের গ্রাফ। সেকেন্ড ইকুয়েশনের গ্রাফটা আমরা অন্য কালিতে দেখাই। সো y ইজ ইকুয়াল টু ধরো এখানে 1 2 3 এভাবে করতে করতে এই জায়গায় ধরো 8 আছে। ঠিক আছে, তাহলে y ইজ ইকুয়াল টু 8 হচ্ছে এই যে টিয়া কালারের যেই গ্রাফটা দেখতেছো স্ট্রেট লাইন, এটা হচ্ছে আমার y ইজ ইকুয়াল টু 8 এর গ্রাফ। ওকে, সো আমরা y ইজ ইকুয়াল টু 8 ও আঁকলাম। সো এখন আমাদের থার্ড ইকুয়েশন একটা রয়ে গেছে। থার্ড ইকুয়েশনটা কি, 12x প্লাস 8y ইজ ইকুয়াল টু 100। তাহলে এইটাকে আঁকার জন্য আমরা কি করব, 100 দিয়ে ভাগ দিয়ে দিই সবাইকে। সো 12x বাই 100 প্লাস 8y বাই 100 ইজ ইকুয়াল টু 1। সো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমার আলটিমেটলি x এর নিচে কত থাকবে, x ডিভাইডেড বাই কত থাকে, 100 কে যদি তুমি 12 দিয়ে কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে 3 4 3 আর 4 25, তাহলে তুমি কাটাকাটি করলে তুমি দেখবে এরকম আসবে 25/3, আর এইটা আসবে কত, y ডিভাইডেড বাই 25/2। ঠিক আছে, তুমি 12 কে 100 নিচে নিয়ে যাও, তাহলে 100/12 করলে কি আসবে, 4 3 4 12 আর 4 25 100, তাহলে 25/3 আসে। ঠিক আছে, আর সেম একই ভাবে 8/100 কে কি লেখা যায়, এটাকে লেখা যায় 25/2, ক্যালকুলেটরে বসাইলেও আসবে। তাহলে x এর নিচে কি আছে, x এর নিচে আছে 25/3 আর y এর নিচে আছে 25/2। তাহলে এই সমীকরণটি কি করবে, x অক্ষকে 25/3 বিন্দুতে ছেদ করবে আর y অক্ষকে 25/2 বিন্দুতে ছেদ করবে। তাহলে ধরে নিলাম 25/3 আর 25/2। সো আমি ধরে নিলাম যে এই বিন্দুটা হচ্ছে 25/3 আর এই বিন্দুটা হচ্ছে কত, 25/2। ওকে, সো এখন আমরা ওইটার গ্রাফও আঁকি, থার্ড ইকুয়েশনের গ্রাফ আঁকি, এরপর আমাদের অ্যান্সারটা চলে আসবে, কর্নার পয়েন্ট থেকে অ্যান্সার চলে আসবে। সো থার্ড ইকুয়েশনের গ্রাফটা কি হবে, সো দেখো এরকম হওয়ার কথা। ধরে নেবে এখানে হচ্ছে, সরি কি বললাম, ঠিক আছে, তাহলে এই বিন্দুটাকে ধরে নিচ্ছি হচ্ছে 25 এটা হচ্ছে কি y ইকুয়াল টু 25/3। দাঁড়াও এই জায়গাটা ভিজে ভিজে, এটা একটু নিচে নামাই। সো এখন আমার কিন্তু গ্রাফ আঁকা শেষ। তাহলে আমরা বিন্দুগুলো পেলাম, এখন আমরা দেখি ইনইকুয়ালিটি গুলোর দিকে তাকাই। প্রথমে বলা হয়েছে যে x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1। আচ্ছা আমরা আবার নামগুলো দেই প্রত্যেকটা ফাংশনের। ইকুয়েশন 1 কোনটা ছিল, ইকুয়েশন 1 ছিল x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1, তাহলে এটা ছিল আমার x ইজ ইকুয়াল টু 1 এর গ্রাফ, এই যে গোলাপিটা, তাহলে এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 1 এর গ্রাফ। তাহলে x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1 যদি বলা থাকে তাহলে সে আসলে কোন দিকে নির্দেশ করতেছে, ধরো এটাকে নিচে আনি তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সেখানে দেখো, সো x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1 মানে বেসিক্যালি কি, সে হচ্ছে 1 থেকে বড়। তাহলে x এর মান 1 থেকে বড় মানে কি হবে, এই যদি হয় আমার গোলাপি গ্রাফ x ইজ ইকুয়াল টু 1 এর গ্রাফ, তাহলে সে বেসিক্যালি কোন দিক থেকে নির্দেশ করতেছে, সে বেসিক্যালি এই যে ডান সাইড থেকে নির্দেশ করতেছে না, সে বলতেছে ডান দিকে যাও, সর্বাধিক কলম আর পেন্সিলের
অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। সে বলতেছে ডান দিকে যাইতে। এবার আমরা, এটা হচ্ছে ইকুয়েশন 1, ওকে। এবার আমরা সবুজটার মধ্যে আসি। সবুজ গ্রাফটা কি বলতেছে, y ইজ লেস দেন ইকুয়াল টু 8। তাহলে এইটা হচ্ছে কার গ্রাফ, সরি এই সবুজ গ্রাফটা টিয়া কালারের গ্রাফটা, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 8 এর গ্রাফ, ওকে। সো y ইজ ইকুয়াল টু 8 এর গ্রাফ, সে আমাকে বলতেছে যে y ইজ লেস দেন ইকুয়াল টু 8, তার মানে সে বলতেছে নিচের দিকে নামো, ঠিক আছে। তো এর অ্যান্সার হচ্ছে নিচের দিকে নামো, তাহলে সলিউশন পাবা, ঠিক আছে। নিচের দিকে যাইতে বলতেছে। এখন আমরা টিয়া কালার, এই হলুদ কালারের যে গ্রাফটা আছে সেই গ্রাফটার কার ইকুয়েশন, সেটা হচ্ছে আমার 12x প্লাস 8y লেস দেন ইকুয়াল টু 100। সে আমাকে কি বলতেছে, এই 12x প্লাস 8y ইজ ইকুয়াল টু 100 এর গ্রাফ হচ্ছে এইটা। এটা হচ্ছে 12x প্লাস 8y ইজ ইকুয়াল টু 100 এর গ্রাফ। সে বলতেছে লেস দেন ইকুয়াল টু 100, যেটা এখানে দেওয়া আছে। তার মানে কি, সে বলতেছে নিচের দিকে, মানে এই বাম পাশে আসতে বলতেছে, ঠিক আছে। সেও বলতেছে কি বাম পাশে, বাম পাশে আসো। সো এই হচ্ছে কি টোটাল রিজিয়ন। একজন বলতেছে গোলাপি কালারটা বলতেছে ডানে যাও, হলুদটা বলতেছে তার থেকে নিচের দিকে নামো, আর টিয়াটা বলতেছে তার থেকে নিচে নামো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি টোটাল রিজিয়ন। এখন বলতো এমন কোন রিজিয়ন আছে যেটা সবাইকেই স্যাটিসফাই করে, তো সেটাকে আমি এখন অন্য একটা কালি দিয়ে তোমাদেরকে মার্ক করে দেখাই। বেসিক্যালি রিজিয়নটা হবে এরকম। দেখো তো আমরা যে ব্লু কালারের যে রিজিয়নটাকে মার্ক করলাম মাত্র, ঠিক আছে, এই ব্লু কালার রিজিয়নটা দেখো, এটা বেসিক্যালি সবাইকে স্যাটিসফাই করতেছে না। আমার প্রথম ইকুয়েশন, দ্বিতীয় ইকুয়েশন, তৃতীয় ইকুয়েশন সবাই বলতেছে যেই জায়গায় যাইতে, এ হচ্ছে এমন একটা জায়গা বুঝাচ্ছে যেই জায়গায় সবার কথারই দাম থাকলো, ঠিক আছে। তাহলে এই রিজিয়নের মাঝখানে কি হবে, আমার অ্যান্সারটা থাকবে। তাহলে এই রিজিয়নের মাঝখানে যদি আমার অ্যান্সার থাকে, তাহলে এই রিজিয়নের কৌণিক বিন্দুগুলো আমার বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই রিজিয়নের জন্য কৌণিক বিন্দুগুলো আমরা চলো বের করি। সো একটা কৌণিক বিন্দু দেখো তো, এই সাইডে একটা কৌণিক বিন্দু আছে, অন্য কালিতে দেখাই। দেখো তো এই সাদা বিন্দুগুলোর দিকে খেয়াল করো, এইখানে একটা বিন্দু কৌণিক বিন্দু, এইখানে একটা বিন্দু, এই জায়গায় একটা কৌণিক বিন্দু, আর এই কর্নারে আরেকটা কৌণিক বিন্দু। এই চারটা কৌণিক বিন্দুই হবে কি আমার অ্যান্সার। এই চারটা কৌণিক বিন্দু আমরা মেইন ইকুয়েশনে বসাই দিলে আমরা আমাদের অ্যান্সারটা পাবো। সো এই চারটা বিন্দু বের করা অনেক ইজি, কারণ আমাদের কাছে আসলে গ্রাফই আছে। তো প্রথম একটা জিনিস দেখো, এই বিন্দুটা কি হবে। এই বিন্দুটা দেখো, আমি নিচের থেকে শুরু করতে, নিচের বিন্দু থেকে। এই বিন্দুটা বেসিক্যালি x ইজ ইকুয়াল টু 1 এই রেখার উপরে আছে। ভালোভাবে খেয়াল করে, এটা হচ্ছে দেখো x ইজ ইকুয়াল টু 1 রেখার উপরে আছে। তার মানে এই বিন্দুটা আবার দেখো একই সাথে x অক্ষের উপরে পড়ছে। x অক্ষের উপরে যদি পড়ে, তার কোটি হবে 0, অর্থাৎ তার কোটি কিন্তু নাই। সে কিন্তু y বরাবর কোনো দূরত্ব অতিক্রম করে, তাহলে তার কোটি কি হবে, কোটি হবে 0। এখন তার ভুজ কত, আর তার ভুজ কিন্তু দেখো, সেই যেহেতু x ইজ ইকুয়াল টু 1 রেখার উপরে আছে, তার মানে x ইজ ইকুয়াল টু 1 রেখার উপরে প্রত্যেকটা বিন্দুতে ভুজ কত, 1। তাহলে এই বিন্দুটা কত হবে, 1,0। আমরা এই বিন্দুটা পেয়ে গেলাম। এখন আমরা চলো এই কর্নারের বিন্দুটা বের করি, ঠিক আছে। এই কর্নারের বিন্দুটা দেখো, এই কর্নারের বিন্দুটা বেসিক্যালি তোমরা যদি খেয়াল করে থাকো যে 12x প্লাস 8y ইজ ইকুয়াল টু 100, এই ইকুয়েশনটা থেকে আমরা আসলে কি পাইছিলাম তোমাদের মনে আছে? এই ইকুয়েশনটা থেকে কি পাইছি, x অক্ষের ছেদিতাংশ কত পাইছিলাম, x অক্ষের ছেদিতাংশ কত পাইছিলাম, আমরা আবার করি। 12x প্লাস 8y ইজ ইকুয়াল টু 100 যদি হয়, 3 আরেকটা কি জানো, 25 বাই কত জানো? ওকে আমাদের অ্যান্সার হয়ে গেছে 25/3, x ডিভাইডেড বাই 25/3 আর y ডিভাইডেড বাই 25/2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x অক্ষের ছেদিতাংশ 25/3 না, তাহলে বুঝাই যাচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 25/3, ঠিক আছে। সো আমাদের কিন্তু কাজ শেষ। ওকে, সো আমরা এই বিন্দুটা পেয়ে গেলাম। সো এই বিন্দুটা কত হইলো, 25/3। আর যেহেতু এটা x অক্ষের উপর আছে, তার মানে এই বিন্দুর জন্য কি হবে,
কোটি 0 Y হবে 0 25/3, 0। সো আমরা দুইটা বিন্দু বের করে ফেললাম। এবার আসো এই দুইটা বিন্দু বের করি, উপরে দুইটা বিন্দু। এখন প্রথম কথা হচ্ছে এই বিন্দুটা বেসিক্যালি কোন রেখার উপর আছে বলতে পারবা? এটা কোন রেখার উপরে আছে? y = 8 রেখার উপরে আছে। আর y = 8 রেখার উপরে প্রত্যেকটা বিন্দুর উচ্চতা কত? 8। দেখো তো এরা প্রত্যেকের উচ্চতাই বেসিক্যালি কিন্তু 8, তাই না? y মানে তার দেখো আমি এখানে অসংখ্য বিন্দু দিতে পারি, যে বিন্দুই নিব সেই বিন্দুর কোটি কত হবে? সেই বিন্দুর কোটি কিন্তু 8ই হবে। তার মানে y = 8 রেখার উপরে এই দুইটা উপরে দুইটা বিন্দু পড়ছে, তাই y = 8 রেখাটা কি বেসিক্যালি তার কোটি হবে 8। তাহলে এই দুইটা বিন্দুর কোটিও কিন্তু 8 হবে। জাস্ট আমাকে এই দুইটা বিন্দুর ভুজ বের করতে হবে। ওকে, সো চলো তাহলে এই বিন্দুর কোটি জেনে গেলাম 8। এখন এই বিন্দুর ভুজ কিভাবে বের করব? আচ্ছা, মজার ব্যাপারটা দেখো, এই বিন্দুটা বেসিক্যালি কোন দুইটা বিন্দুর ইন্টারসেকশন বা কোন দুইটা বিন্দুর ছেদবিন্দু, কোন দুইটা সরলরেখার ছেদবিন্দু। তোমরা যদি খেয়াল করো, একটা হচ্ছে টিয়া কালারের এই সরলরেখাটা, আর একটা হচ্ছে হলুদ এই সরলরেখাটা। তোমরা বুঝতে পারছো কিনা? এখন টিয়া কালারের সরলরেখার ইকুয়েশন হচ্ছে y = 8, আর হলুদ এই সরলরেখার ইকুয়েশন হচ্ছে 12x + 8y = 100। তাহলে এই দুইটাকে যদি সলভ করি, তাহলে সেখান থেকে যে x এর মানটা পাবো, সেই x এর মানটাই হবে কি আমার এই বিন্দুর ভুজ। তাহলে চলো আমরা y = 8 আর 12x + 8y = 100 এটাকে সলভ করি। y = 8 আর হচ্ছে কি 12x + 8y = 100। তাহলে y = 8 টা আমরা এই ইকুয়েশনে বসায় দিই। বসায় দিলে কত আসবে? 12x + 8 × 8 = 100। 8 8 64। সুতরাং 12x = কি আসবে? 100 থেকে 64 বিয়োগ গেলে 36 থাকে। সুতরাং x = কি থাকবে বলো? x = 3। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। সো x এর মান পেয়ে গেলাম 3। তার মানে এইটা বেসিক্যালি ছিল টিয়া কালারের এই সরলরেখাটা আর হচ্ছে হলুদ এই সরলরেখা, তাদের ছেদবিন্দু। তাহলে এটার আমরা স্থানাঙ্ক বা x এর মান কত পেয়ে গেলাম? 3। কারণ যেহেতু তারা ছেদবিন্দু, তাহলে তাদের দুইজনকে সমাধান করলে যে x আর y এর মান পাওয়া যাবে, সেই x আর y হবে আমার এই ছেদবিন্দুর ভুজ আর কোটি। এখন আমার আরো একটা ছেদবিন্দু রয়ে গেছে না? আচ্ছা বলো তো এইটা বেসিক্যালি কোন দুইটা সরলরেখার ছেদবিন্দু এবং কাদেরকে সমাধান করলে আমরা এই বিন্দুটার ভুজ আর কোটি পেয়ে যাব বলো তো? বলতে পারবা? Equation 1 or equation 2? ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2, ভেরি গুড। আচ্ছা বলো তো ইকুয়েশন 1 এ x এর মান কত? ইকুয়েশন 1 এ x এর মান হচ্ছে x = 1। তার মানে এই বিন্দুর ভুজ হবে, আচ্ছা x = 1 আর y = 8। এটাকে সমাধান করা কিছু যেটা অলরেডি সমাধান আছে। x = 1 আর y = 8, এই দুইটা ছেদবিন্দু বেসিক্যালি 1,80 হবে। ঠিক আছে, x এর মান 1 হবে আর y এর মান 80 হবে। মানে এটার ছেদ অলরেডি সলভ ফরম্যাটই আছে। তাহলে 1,8 আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম কত? 1,8। তার মানে এখন আমরা সবগুলা বিন্দু জানি। এখন জাস্ট ম্যাথ জেড এর যে আমাদের উদ্দেশ্য ফাংশন, সেখানে আমরা এই বিন্দুগুলো বসাই দিব এবং আমরা দেখবো আমাদের অ্যান্সার কত আসে। ঠিক আছে, সো আমরা বিন্দুগুলো আবার একটু লিখি। সো আমাদের 1 নম্বর বিন্দু কোনটা পাইলাম? 1 নম্বর বিন্দু পাইলাম 1,0 একটা বিন্দু পাইছি। 2 নম্বর বিন্দু পাইলাম 25/3,0 একটা বিন্দু পাইলাম। 3 নম্বর বিন্দু কত পাইলাম? 3 নম্বর বিন্দু পাইলাম হচ্ছে 1,8। আর 4 নম্বর বিন্দু পাইলাম কত? 3,8। তোমাদের কাজ হচ্ছে উদ্দেশ্য ফাংশন কত ছিল? উদ্দেশ্য ফাংশন ছিল z = x + y, এবং আমাদের টার্গেট কি? সবচেয়ে সর্বাধিক সংখ্যক কলম সর্বাধিক সংখ্যক জিনিস কিনা 100 টাকার ভিতরে। সবচেয়ে বেশি জিনিস যেহেতু কিনতে চাই, তাই আমরা উদ্দেশ্য ফাংশনের মধ্যে উদ্দেশ্য ফাংশন হচ্ছে x + y। তার মানে x + y হচ্ছে আমার উদ্দেশ্য ফাংশন। এখানে প্রথম এলিমেন্ট গুলো হচ্ছে আমার x এর মান, দ্বিতীয় এলিমেন্ট গুলো হচ্ছে কোটি বা y এর মান। তাহলে তোমরা z1 = কি হবে? 1,0 1 + 0 = কি? 1। এভাবে করে z1 z2 এই মানগুলো তোমরা বের করতে থাকো এবং আমাকে বলো যে কোন z এর মানটা সর্বাধিক আসছে, সেটাই হবে আমাদের অ্যানসার। ওকে, 4 নম্বরটা তোমরা z1 z2 z3 4 নম্বরের ভ্যালু কত আসে? 11 11 আসে। জি ভাই 11 আসে। জি ভাই তার মানে 11 আসে। ওকে ওকে ওকে, তার মানে 4 নম্বর মানে বেসিক্যালি আচ্ছা দেখো এখন আমরা সলিউশনে আসি। 4 নম্বর বেসিক্যালি 3,8 বিন্দু, তাই তো? 3,8 মানে কি? x = 3 আর y = 8, তাই তো? আচ্ছা, তার মানে সে আসলে 100 টাকার ভিতরে সবচেয়ে x মানে কি ছিল? x মানে ছিল আমাদের কি? x মানে ছিল আমাদের কলম। ঠিক আছে, তার মানে সে কয়টা কলম কিনতে পারবে? সে বেসিক্যালি 3টি কলম কিনতে পারবে।
3টি কলম, আর বেসিক্যালি সে কয়টা পেন্সিল কিনতে পারবে? 8টি পেন্সিল। এবং তোমরা হিসাব করে দেখো তার 100 টাকা শেষ হয়ে গেছে কিনা। 3টি কলম মানে কত? 3টি কলম মানে হচ্ছে 3 12 36, তাই তো? আর 8টি কলম মানে কত? 8টি কলম মানে হচ্ছে 8 8 8 64। এবং দেখো আমাদের এক বরাবর 100 টাকা কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে তুমি এর চেয়ে বেশি জিনিস কিনা কোনো ভাবেই পসিবল না। 3টি কলম মানে কি 3 12 36, একটা কলমের দাম 12 টাকা করে 36 টাকা। আর 8টি পেন্সিল মানে একটা পেন্সিলের দাম 8 টাকা, তাহলে 8টা পেন্সিলের দাম কত? 64 টাকা। যোগ করে দেখো তার টোটাল 100 টাকা কিন্তু শেষ। তার মানে আমরা 100 টাকার মধ্যে সর্বাধিক কয়টা জিনিস কিনতে পারবে সেটা আমরা বের করে ফেললাম। এই 11টা জিনিস সে সব মিলে কিনতে পারবে, ঠিক আছে? সবচেয়ে বেশি তাহলে কয়টা কিনতে পারবে? তাহলে 11টা জিনিস সে কিনতে পারবে, ঠিক আছে? এখন বলো তো, অনেস্টলি বলো তো, এই ম্যাথটা কারা কারা বুঝতে পারছো? আমরা অনেক টাইম নিয়ে ম্যাথটা সলভ করলাম, বুঝতে পারছো কিনা এটা হচ্ছে কথা। যে বুঝতে পারলে আমাদের আসলে কাজ শেষ। ওকে, সবার কাছে একটু জিজ্ঞেস করি দেখি। আসিয়া তুমি বুঝতে পারছো? জি ভাইয়া। ফারহান বুঝতে পারছো? জি ভাই বুঝছি। তুই যদি লাস্টের ভিডিওটা দেখোস না, তুই আরো ভালো বুঝতে পারবি। লাস্ট ক্লাসটা যদি হ্যাঁ দেখোস, হ্যাঁ, তাহলে আমি আরেকটু আমি বুঝতে পারবি সেটাই inequality ভাবতেছি, গুলো। আমার লাস্ট ক্লাসটা দেখা হয়নি ভাইয়া লাস্ট ক্লাসে ওই যে ইনইকুয়ালিটির ব্যাপারগুলো আরেকটু ডিটেইলস আলোচনা করছিল, ওইটা বুঝলে এটা একদম ইজি। হ্যাঁ প্রান্ত বল। ভাইয়া একটা জিনিস, যে আমি একটু অন্যভাবে ম্যাথমেটিক্যালি চিন্তা না করে যদি বলি, মানে আমাদের টার্গেট তো সর্বাধিক জিনিস কেনা, সেটা কলম হোক আর পেন্সিল হোক, হ্যাঁ তবে শর্তের মধ্যে হইতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি ভাইয়া খেয়াল করলাম, আমি যদি একটা হ্যাঁ কলম কিনি আর বাকি টাকা যেটা থাকে সেটা হলো 88 টাকা, তো ওই 88 টাকা দিয়ে তো আমি 11টা পেন্সিলও কিনতে পারবো, তাহলে তো আমার মোট 12টা জিনিস কেনা হবে। তাহলে এরকম। আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, আমরা আমরা একটু একটু ইয়াতে আসি। আচ্ছা তুমি কয়টা পেন্সিল কেনার কথা বলতেছো? কয়টা পেন্সিল? 11টা পেন্সিল। ও আচ্ছা, হ্যাঁ একটা শর্ত আছে যে 8টার বেশি কেনা যাবে না। একটা শর্ত তুমি ভায়োলেট করে ফেলতেছো। একটা শর্ত ছিল 8টার বেশি পেন্সিল কিনা যাবে না, এই জন্য আমরা সবচেয়ে বেশি সংখ্যক পেন্সিল কিনলাম, 8টাই কিনছি। দেখো আমাদের অ্যান্সারও হ্যাঁ কিন্তু পেন্সিল সংখ্যা কয়টা আসছে? 8টাই আসছে। 8টা কিনে ফেলছি, যেহেতু আর কিনতে পারতেছি না তাই বাকিগুলো কলম কিনতে হয়েছে আমাদের বাধ্য হয়ে। হ্যাঁ ভাই, আমি খেয়াল করিনি, সরি। বুঝতে পারছো? জি, থ্যাংক ইউ। হ্যাঁ, না না, এটা তো অবভিয়াস। সো চিন্তা করছো, এটা হচ্ছে বড় কথা। তো ম্যাথমেটিক্যালি যেটা আসছে তার মানে সেটা অবশ্যই সত্য। তার মানে তুমি আরেকটু লজিক্যালি চিন্তা করলে তখন হয়তো বা তোমার যে লজিক্যাল ফ্যালাসিটা কোথায় বা লুপ হোলটার কথা তুমি ধরতে পারবে। সো এয়া অঙ্কন বুঝতে পারছো? মিম, সাকিব সাকিব মানে কি? ওই যে জি ভাইয়া। জি ভাইয়া। নট সাকিব। ওকে, হোয়াটসঅ্যাপ। নট সাকিব এটা কে? এটা মনে হয় এই যে হোয়াটসঅ্যাপে অর্ণব মেবি ভাই। অর্ণব অর্ণব অর্ণব, এটা মানে অর্ণব। আচ্ছা বুঝতে পারছি। অর্ণব। আরে পাবজি কি আছে? বুঝতে পারছি বুঝতে পারছি, গেমার 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 বয় সব। আচ্ছা আসো এবার আরেকটা প্রবলেমে আসি। আমার বিশ্বাস যে এই প্রবলেমটা তোমরা করতে পারবা। আমি জাস্ট তোমাদের কাছে একটা জিনিস দেখতে চাইবো, এটা হচ্ছে যে এই প্রবলেমের তোমরা উদ্দেশ্য ফাংশন বের করতে পারছো কিনা, ইনইকুয়ালিটি গুলো শর্তগুলো বের করতে পারছো কিনা, ঠিক আছে? সো এই জিনিসটা তোমরা যদি নিজে থেকে করো তাহলে তোমাদের কনফিডেন্সটা অনেক বুস্ট হবে, ঠিক আছে? এরপর আরেকটা একটু ডিফারেন্ট ম্যাথ আছে, সেটা আবার আমি করবো। সো প্রবলেমটা দেখো, প্রবলেমটা আমি লিখে দিই। এগুলো কিন্তু আমাদের জীবন ঘনিষ্ঠ প্রবলেম, ঠিক আছে? তো তো তুমি যদি আসলে বেসিক্যালি এটা জানো, তার মানে তোমার লাইফেও এমন হইতে পারে যে কোনো একটা প্রবলেম আসতে পারে যেটার মধ্যে আমরা হয়তো অনুমান নিয়ে কাজ করতে পারতাম, বাট তুমি ম্যাথসটা জানার কারণে তুমি এক্স্যাক্টলি বলতে পারবে না আপনি এই কয়টা জিনিসই কিনেন তাহলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন বা সবচেয়ে বেশি লস হবে কোনটা কি করলে, ঠিক আছে? তো এক ব্যক্তি 500 টাকার মধ্যে 500 টাকার মধ্যে অর্থাৎ কি 500 টাকার বেশি কিনতে পারবে না, 500 টাকার মধ্যে 500 টাকার মধ্যে কমপক্ষে, ভালোভাবে স্টেটমেন্ট গুলো পড়বা, কমপক্ষে 6খানা গামছা এবং 4খানা, এটা অনেকগুলো বোর্ডে আসছে তাই দেখাচ্ছি, তোয়ালে কিনতে চান প্রতিখানা গামছার মূল্য, প্রতিখানা বইয়ে দেখতেছি প্রচুর প্রবলেম আছে। তো আমরা যেটা চেষ্টা করবো যে সব প্রবলেম না করে বরং আমরা প্রবলেম গুলো বোঝার চেষ্টা করি, সেটাই আমাদের জন্য আমার মনে হয় ভালো হবে, ঠিক আছে?
আমরা একটা প্রবলেম ভালোভাবে বুঝতে পারলে সবগুলো আমরা নিজেরাই জেনারেট করে ফেলতে পারবো, ঠিক আছে? তো প্রতিখানা গামছার মূল্য কত বলছে? প্রতিখানা গামছার মূল্য 30 টাকা, 30 টাকা। এবং প্রতিখানা তোয়ালের মূল্য 40 টাকা। সো এখানে বলা যে প্রত্যেক প্রকারের কতখানা জিনিস কিনলে সে প্রদত্ত শর্তাদি সর্বাধিক সংখ্যক, তাহলে কিভাবে জিনিস কিনলে, ঠিক আছে, কিভাবে জিনিস কিনলে, এটাই বুঝে যেতে কিভাবে জিনিস কিনলে সর্বাধিক কিনতে পারবে আর কি, সর্বাধিক সংখ্যক, ওই যে আগেরটার মতোই না, অনেকটাই আগেরটার মতো, সর্বাধিক সংখ্যক জিনিস কিনতে পারবে, সর্বাধিক সংখ্যক জিনিস কিনতে পারবে। তাহলে সে ঠিক কয়টা গামছা বা কয়টা তোয়ালে কিনলে এই টাকার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক জিনিস কিনতে পারবে, সর্বাধিক সংখ্যক জিনিস কিনতে পারবে, ঠিক আছে? সো এই ম্যাথটা আমি তোমাদেরকে করতে দিব, আমি এক্সপেক্ট করি যে তোমরা এটা পারবা। তো তোমরা প্রথমে যে কাজটা করবা, তোমরা উদ্দেশ্য ফাংশন, শর্ত, এগুলা বের করে আমার সাথে শেয়ার করবে এবং আমরা সবাই মিলে দেখবো যে সবারটা হয়েছে কিনা। যদি হয় তাহলে সবাই এই ম্যাথটা সলভ করবা আগের ম্যাথের মতো করে, ঠিক আছে? বা একটা জিনিস বুঝি নাই। হ্যাঁ বলো। বা ওখানে বলছে 6খানা গামছা আর 4খানা তোয়ালে কিনতে চান, আবার লাস্টে চাইছে যে সর্বাধিক কতগুলো জিনিস কিনতে পারবেন। মানে আমি শর্ত দুইটা মিলাইতে একটা মিস করছো, কমপক্ষে 6খানা গামছা আর 4খানা তোয়ালে কিনতে চান, কমপক্ষে, মানে এর চেয়ে বেশিও কিনতে পারবে যদি তার টাকা সেভ হয় আর কি। হ্যাঁ, ওকে, সমস্যা নেই। তোমরা প্রথমে যে এক্স ওয়াই কে ডিফাইন করো। এক্স বলতে গামছার সংখ্যা ধরো, এসে এক্স খানা গামছা আর ওয়াই খানা তোয়ালে কিনতে পারবে, ঠিক আছে? তাহলে আগের ম্যাথের মতোই কিন্তু হবে, বুঝতেই পারতেছো। এরপরে তোমরা সুন্দর মতো ফাংশনটা জেনারেট করো, অভিষ্ট ফাংশন বা অবজেক্টিভ ফাংশন, সীমাবদ্ধতা বা শর্তগুলো বলো এবং তোমরা পরে ম্যাথটা সলভ করবা, ঠিক আছে? সো আমার মনে হয় তোমরা এটা পারবা। তো সবাই আমার সাথে একটু শেয়ার করো আর 15 মিনিট সময় এটা করো। এরপর আমরা লাস্ট আরো 2টা ম্যাথ করবো এবং শেষ। ভাইয়া অভিষ্ট ফাংশনটা কি সেম থাকবে না? অবিষ্ট ফাংশন কিন্তু সেমই থাকবে। z ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই থাকবে। এক্স কে যদি তুমি গামছার সংখ্যা আর হচ্ছে ওয়াই কে তোয়ালের সংখ্যা ধরো, তাহলে অবিষ্ট ফাংশন এক্স প্লাস ওয়াই হবে। z ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। বাকি শর্তগুলো একটু মিলাও। ভাইয়া মিলাইছি। ওকে, সো তোমার ইয়াগুলো বলো, তোমাকে কি কি আসছে শর্তগুলো? ভাইয়া এক্স 30x ওয়াই এর প্লাস শর্ত কি? 40y লেজার ইকুয়াল 500, x greater or equal 6, y greater or equal 4. ইকুয়াল 4। সো ও কিন্তু ওর সবকিছু পারফেক্টলি নিয়ে আসতে পারছে। সো আর দেরি কিছু, ম্যাথটা সলভ করে ফেলো, ঠিক আছে? সো এই ম্যাথটা সলভ করো, দেখো এক্স আর ওয়াই এর মান কত আসে এবং জেড এর সর্বোচ্চ মান কত আসে, দেখো।
সবকিছু দিয়েই দিচ্ছি, ঠিক আছে? তো সবাই একটু সলভ করো। সবাই কি করতেছো ঠিক মতো? খাদিজা, তোমার অ্যান্সার আসছে? ভাই করতেছে। ওকে। ভাইয়া গামছা আর তোয়ালের সংখ্যা কি দশমিকে আসতে পারে? আচ্ছা, আমি এখানে এই জিনিসটা আমি জানি এটা দশমিকে আসবে। তো দশমিকে যদি আসে তোমরা দশমিকে রাখো, সবার শেষ হোক, আমি এটা এক্সপ্লেন করবো যে এটা সলিউশন কি হবে। অবশ্যই দশমিকে আসতে পারবে না। তো দশমিক থাকলে তখন আমরা আসলে পূর্ণ সংখ্যা বলতে কোনটাকে নিব সেটা আমি বলতেছি। আচ্ছা, এটা কাজ করি, এই ফাঁকে আমি, তোমরা এটা করতে থাকো, আমি পরের প্রবলেমটা তুলে ফেলি, কোশ্চেনটা তুলে ফেলি, সুবিধা হবে। ভাইয়া বলো। ভাইয়া সর্বোচ্চ যে মানটা আসছে ওটা তো দশমিকে আসছে। ওকে ওকে, এটা রাখো, তোমরা এই জায়গায় থাকো। 15.33 15 পয়েন্ট কত আসছে? 15 পয়েন্ট কত? 33 15.33। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 15.33 হইলে অ্যান্সার কারেক্ট। তো সেই ক্ষেত্রে আমরা জি আসলে ভাই, কি করবো, আমারও তো অ্যান্সার আসছে। কোনটাকে ধরবো সেটাকে আমি বলতেছি। ধরো আমি পরের ম্যাথটা তুলে নিই, সবার শেষ হোক। আদি ম্যাথ করা হয়েছে, অঙ্কন, প্রান্ত, তোমাদের কি অবস্থা? ভাইয়া 15.34। শেষ। আচ্ছা, রেডিও। হ্যাঁ ভাই, এটাই আসছে। ওকে, তো আমি প্রবলেমটাকে তুলে নিই, তারপর আমি ওইটার সলিউশনটা কি হবে সেটা বলি। রেডিও টেলিভিশন হলে 100 সেট কিনতে পারেন। রেডিও সেট ও টেলিভিশন সেট প্রতিদিন
আচ্ছা, এখন আমাকে বলো এক্স এর মান কত আসছে। আগের প্রবলেমে আসলাম। হ্যাঁ, এবার বলো এক্স এর মান কত আসছে। তোমাদের এক্স এর মান কত আসছিল? 34/12 11.33 11.33 মানে পয়েন্ট আসছে ওটা। 11.33। ওকে, ওয়াই এর মান কত আসছে? 4 আর জেড এর মান আসছে 15.33। তো তোমাদের সাথে একটা ফাংশন একটু পরিচয় করে, এটাকে বলা হয় ফ্লোর ফাংশন। ওকে, ফ্লোর ফাংশনের কাজ হচ্ছে, আচ্ছা ফ্লোর নিচে থাকে না সিলিং উপরে থাকে? আমরা দুইটা ফাংশন পড়বো আজকে, সিলিং ফাংশন, একটা হচ্ছে ফ্লোর ফাংশন। ঠিক আছে, একটা রুমে থাকলে রুমের নিচে ফ্লোর থাকে, উপরে সিলিং থাকে। তো তুমি যদি কোনো কিছুর উপর ফ্লোর ফাংশনকে অ্যাপ্লাই করো তাহলে সেটার মান কত হয় জানো? ধরো 11.33 এর উপর তুমি ফ্লোর ফাংশন অ্যাপ্লাই করলা, তাহলে তার মান হয়ে যাবে শুধু 11। বুঝতে পারছো? 11.33 কে যদি তুমি ফ্লোর ফাংশনের মধ্যে দিয়ে পাস করো, কি আসবে? শুধু 11 হয়ে যাবে তার মান, কারণ কি সে নিচের ভ্যালুটা নেই। আর 11.33 যদি আমরা সিলিং ফাংশনের মধ্যে দিতাম তাহলে কি আসতো? তার মান 12 হয়ে যেত। কথা বুঝতে পারছো? এখন আমাকে বলো যে 11.33, আচ্ছা এক্স আসলে কি ছিল? এক্স ছিল গামছার সংখ্যা না? 11.33 সংখ্যক গামছা কি আসলে কেনা যায়? যায় না। তাহলে এটা দশমিকে কেন আসলো? কারণ কোনো কিছু যদি দশমিকে আসে তাহলে তুমি বুঝতে পারবা যে তোমাকে যে 500 টাকা দেওয়া হয়েছিল, এই 500 টাকার থেকে কম টাকাতেই তোমার জিনিস কেনা হয়ে গেছে। আর যে টাকাটা বাকি আছে সেই টাকা দিয়ে পূর্ণাঙ্গ কোনো জিনিস কেনা যাবে না। ওই যে প্রান্ত, যে প্রথমে যে কোশ্চেনটা করছিল যে কেন আমরা লেস দেন ইকুয়াল টু ধরি, এটার অ্যান্সার হচ্ছে এটা। এইখানে বেসিক্যালি 11টা গামছা আর 4টা তোয়ালে কেনার পরে কিন্তু তোমার আর নতুন কোনো গামছা বা তোয়ালে কেনার মতো টাকা নাই। তারপরও যেহেতু তুমি, আর যেহেতু আমরা ম্যাথস করতেছি, তার ম্যাথস তো আমাদের এক্সাক্ট অ্যান্সারটা দিবে যে 500 টাকায় ঠিক কতটা কিনা যাবে। সে বলতে যে 500 টাকায় ঠিক তুমি 11.33 সংখ্যক গামছা কিনতে পারবা, বাট ইন রিয়েল লাইফে তো আমরা 11.33 সংখ্যক গামছা কিনতে পারি না। তাহলে আমরা এটা জায়গায় কি ধরবো? এক্স এর মান কি ধরবো আমরা? বেসিক্যালি এটা বুঝাচ্ছে যে আমরা আসলে 11টা গামছাই কিনতে পারবো। আর বাকি যে 0.33 সংখ্যক গামছা আছে সেটার মূল্যটা আমাদের অবশিষ্ট থাকবে, সেটা আমরা বাসায় নিয়ে আসতে পারবো, ওই টাকাটা ফেরত নিয়ে আসা যাবে। ঠিক আছে, 11টা গামছা কিনবো, 4টা তোয়ালে কিনবো, আর টোটাল কয়টা গামছা কিনা যাবে? টোটাল গামছা তোয়ালে মিলে 15টা জিনিস আমরা কিনতে পারবো। ঠিক আছে, যখন কোনো এয়ার ভিতরে তোমরা দেখবা দশমিক চলে আসছে, তোমরা তার সিলিং ফ্লোর মানটা নিবা। ফ্লোর মান কোনটাকে বলে? ফ্লোর মান হচ্ছে তার নিকটবর্তী ছোট ভ্যালুটা। ওকে, সো আমাকে বলো, বলো দেখি, মিম বলো তো দেখি, যদি 12.7 থাকে কোনো একটা জিনিস, 12.7 এর, ঠিক আছে 12.7, এটা ফ্লোর ফাংশনকে এইভাবে দেখায়, 12.7 এর ফ্লোর ফাংশনের মান কত হবে? 12 হবে, নিকটবর্তী ছোট ভ্যালুটা নিব। আর যদি বলি 11.1 এর সিলিং ফাংশনের মান কত হবে? সিলিং ফাংশন এভাবে দেখায়, দেখো এইভাবে, সিলিং ফাংশনের মান কত হবে? 12 হবে। ঠিক আছে, সিলিং এর কাজ হচ্ছে উপরের ভ্যালুটা নেওয়া, দশমিকের বড় ভ্যালুটা নেওয়া, আর ফ্লোর ফাংশনের কাজ হচ্ছে দশমিকের নিচের ভ্যালুটা নেওয়া, পূর্ণ সংখ্যাটা নেওয়া। ঠিক আছে, সো আমরা এই জিনিসটা দেখলাম। তার মানে আমরা কি করব? যদি কোনো সময় দশমিক বা ভগ্নাংশ চলে আসে আমরা ছোট ভ্যালুটা নিব। ঠিক আছে, এই ম্যাথগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রবলেমে আসছি। দেখো এই প্রবলেমটা একটু আমরা পড়ি এবং বোঝার চেষ্টা করি। হয়তো আমি পুরোটা সলভ নাও করতে পারি, আমরা জাস্ট প্রথম কন্ডিশনগুলো জেনারেট করাই তো আমাদের টার্গেট, তাই না? তো কন্ডিশন পর্যন্ত জেনারেট করে আমরা হয়তোবা এই ম্যাথটা স্টপ করব, বাকি টুক কাজ কিন্তু আমরা সবাই পারবো। সো কোশ্চেনটা সবাই একটু পড়ো, তারপর আমরা আলোচনা করি। এখানে আমার কয়েকটা জিনিস বোঝা লাগবে যে আসলে আমার টার্গেট কি, উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য কি বাড়ানো বা কি কমানো, সেই অনুযায়ী ফাংশন, উদ্দেশ্য ফাংশন আসবে। ঠিক আছে, এটা কিন্তু আগের মতো না, কারণ এটার উদ্দেশ্য ফাংশনটা একটু চেঞ্জ। তো এখানে দেখো সর্বোচ্চ লাভ হচ্ছে আমার উদ্দেশ্য, তাহলে লাভের ফাংশন বের করতে হবে, এমন একটা ফাংশন বের করতে হবে যে ফাংশনটা লাভ নিয়ে ডিল করে। তাহলে কি এখানে বলছে সর্বোচ্চ লাভ চাইছে, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে লাভটাকে সর্বোচ্চ করা, তাহলে ওইভাবে আমার উদ্দেশ্য ফাংশনটা কিন্তু আসবে। ঠিক আছে, তো তোমরা কোশ্চেনটা পড়ে দেখো উদ্দেশ্য ফাংশন তোমরা জেনারেট করতে পারো কিনা। আমি তো অবশ্যই করে দিব, তোমরা নিজের আগে চেষ্টা করো, এবং আমি তোমাদের কাছে শুনতে চাই আসলে যে উদ্দেশ্য ফাংশনটা কত আসছে বা অবজেক্টিভ ফাংশন। ভাইয়া z ইকুয়াল 16x প্লাস 32y। ওকে, তো এটা কোন সলিউশন দেখে বলছো সেটা বল, সলিউশন দেখে বলতেছো না ভাই? $16 আর $32, এটা লাভের ক্ষেত্রে হচ্ছে না? মানে এই টাকাগুলো দিয়ে তো আমি সর্বোচ্চ লাভটা পাচ্ছি।
এক্স হচ্ছে রেডিও আর টেলিভিশন, বুঝাচ্ছি, আর ওয়াই হচ্ছে টেলিভিশন। তাহলে ওকে ঠিক আছে, আমি আদিবের কোশ্চেনটা রাখলাম, ঠিক আছে। সো এটা কারেক্ট হয়েছে। এখন চলো আমরা এবার নিজেরা দেখি উদ্দেশ্য ফাংশনটা কি। সো আমার উদ্দেশ্য ফাংশনটা কি করতে হবে, আমার হচ্ছে লাভটাকে সর্বোচ্চ করতে হবে। তার আগে আমরা দেখি এখানে আরো ইনফরমেশন গুলো কি কি আছে। সর্বোচ্চ লাভ করতে চাই, আমরা লাভের ফাংশনটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা ধরবো যে প্রথমে টেলিভিশন কিনবে এক্স সংখ্যক, আর ইয়া কিনবে হচ্ছে রেডিও কিনবে ওয়াই সংখ্যক। যদি এক্স সংখ্যক টেলিভিশন আর ওয়াই সংখ্যক রেডিও কিনে, তাহলে হচ্ছে সে সর্বোচ্চ লাভ করতে পারবে। আমরা এরকম একটা ধরে নিব। এখন দেখো এখানে কি বলছে, যে রেডিও টেলিভিশন মিলে 100 সেট কিনতে পারেন। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো, রেডিওর সংখ্যা আর টেলিভিশনের সংখ্যা কি হবে, 100 থেকে ছোট হবে অথবা 100 সমান হবে। 100-র চেয়ে বেশি সংখ্যক জিনিস তুমি কিনতে পারবা না, ঠিক আছে। তাহলে 100-র চেয়ে বেশি সংখ্যক টেলিভিশন আর রেডিও কিনা যাবে না। টেলিভিশনও যে সংখ্যক কিনো, রেডিও যে সংখ্যক কিনো, তাদের যোগফল কি হবে, 100-র চেয়ে ছোট হবে। এটা হচ্ছে আমার একটা কন্ডিশনের মধ্যে থাকবে। আরেকটা কন্ডিশন বের করার চেষ্টা করি। রেডিও টেলিভিশন সেট প্রতিটির ক্রয় মূল্য যথাক্রমে $40 আর হচ্ছে $120। আচ্ছা, প্রতি রেডিও আর টেলিভিশন সেটের লাভ $16, সর্বোচ্চ অত ডলার। আচ্ছা, এই যে আমি আরেকটা পেয়ে গেছি। সে তার, এবার বলো তার বিনিয়োগ কত ডলার। বিনিয়োগ হচ্ছে 10400। তাহলে সে 10400 এই পরিমাণ ডলার সে বিনিয়োগ করছে। আচ্ছা, এখন এইটা থেকে আমরা আরেকটা কন্ডিশন জেনারেট করতে পারবো। এখন আমরা প্রথমে চলো ম্যাথটা করি। আমরা বলতেছি এক্স হচ্ছে কি, আমার এক্স হচ্ছে আমার রেডিওর সংখ্যা, ঠিক আছে, আর ওয়াই হচ্ছে কি আমার টেলিভিশনের সংখ্যা। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে, একটা টেলিভিশনের একটা রেডিওর দাম কত, দেখো তো, একটা রেডিওর দাম হচ্ছে $40 আর একটা টেলিভিশনের দাম কত, $120, ঠিক আছে। তাহলে এক্স সংখ্যক রেডিও যদি সে কিনে, তাহলে এক্স সংখ্যক রেডিওর দাম কত হবে, $40 আর ওয়াই সংখ্যক টেলিভিশন যদি কিনে, তাহলে ওয়াই সংখ্যক টেলিভিশনের দাম কত হবে, $120। তাহলে টোটাল তাদের ক্রয় মূল্য কত হবে, $40 যোগ $120। এখন সে বিনিয়োগ করছে কত ভাই, বিনিয়োগ করছে 10400, মানে $10,400। তাহলে এই দামটা কি $10,400 চেয়ে বেশি হইতে পারবে, পারবে না, কারণ সে টোটাল বিনিয়োগই করলো $10,400। তাহলে এটা কি হবে, লেস দেন ইকুয়াল টু $10,400। আর আরেকটা ইনফরমেশন আমি শুরুতেই বললাম যে রেডিও আর টেলিভিশন মিলে 100 সেট হবে। তার মানে রেডিও যতটা কিনবা, টেলিভিশন যতটা কিনবা, তাদের যোগফল কত হবে, 100 সংখ্যার চেয়ে বেশি হবে না। তাহলে রেডিও তো এক্স সংখ্যক রেডিও কিনছে আর ওয়াই সংখ্যক টেলিভিশন কিনছে, ঠিক আছে। তাহলে এক্স আর ওয়াই কি হবে, এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 100। তাহলে 100-র চেয়ে ছোট হবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমার আরেকটা কন্ডিশন। তাহলে এই ম্যাথে জাস্ট দুইটা কন্ডিশন হইলে আমার হয়ে গেল। আর উদ্দেশ্য ফাংশনটা কি, এইবার আসো উদ্দেশ্য ফাংশনে। সো আমার টার্গেট হচ্ছে সর্বাধিক লাভ করা, ঠিক আছে। আমি টেলিভিশন কিনছি কয়টা ভাই, আমি টেলিভিশন কিনছি ওয়াই সংখ্যক। রেডিও কিনছি কয়টা, রেডিও কিনছি এক্স সংখ্যক। আচ্ছা বলো, একটা রেডিও কিনলে কয় টাকা লাভ হয়, একটা রেডিও কিনলে $40 লাভ হয়। একটা টেলিভিশন কিনলে কয় ডলার লাভ হয়, সরি একটা রেডিও কিনলে কয়টা, একটা রেডিও কিনলে $16 লাভ হয়। এখানে দেওয়া আছে দেখো, প্রতি রেডিও ও টেলিভিশন সেটে লাভ, একটা রেডিও কিনলে $16 লাভ, একটা টেলিভিশন কিনলে $32 লাভ, ঠিক আছে। তাহলে বলো এক্স সংখ্যক রেডিও কিনলে লাভ কত হবে, 16x, আর ওয়াই সংখ্যক টেলিভিশন কিনলে লাভ কত হবে, 32y, কারণ একটা টেলিভিশনে লাভ হচ্ছে $32। তাহলে ওয়াই সংখ্যক টেলিভিশনে লাভ কত, $32y। তাহলে লাভের ফাংশনটা কত দাঁড়ায়, টোটাল লাভ হইলে কত, 16x যোগ 32y, এটা হচ্ছে আমার টোটাল লাভ। এখন আমার টার্গেট হচ্ছে কি, এই লাভের ফাংশনটা সর্বোচ্চ কখন হবে সেটা দেখা, ঠিক না। তাহলে আমি কি তার উদ্দেশ্য ফাংশন বের করে ফেলছি, যেহেতু উদ্দেশ্যটা বলছে সর্বাধিক কত লাভ হবে, তাহলে আমাকে এমন একটা ফাংশন বের করতে হবে যে ফাংশনটা লাভ অ্যাড করতেছে, ঠিক আছে, যেই ফাংশনের মধ্যে সবকিছু লাভ আছে। তাহলে আমরা জাস্ট লাভের অ্যামাউন্ট গুলো নিয়ে একটা ফাংশন বানাই দিলাম, 16x + 32y। সো এখন তোমাদের কাছে সবকিছুই আছে, সো তোমাদের ফ্লোর হচ্ছে এখন তোমাদের, ঠিক আছে। এখন আর আমার আসলে কিছুই করার নাই। দেখো উদ্দেশ্য ফাংশন আছে, এখানে দেখো 40x + 120y, এটা আমাদের একটা শর্ত, এইটা হচ্ছে আমাদের আরেকটা শর্ত।
এই দুইটা শর্তকে ইকুয়ালিটি ধরে তোমরা খুব সহজেই কিন্তু কৌণিক বিন্দু বের করতে পারবে, ওইটার জন্য জেড এর মান বের করতে পারবে এবং দেখবা জেড এর সর্বোচ্চ মান কত হয়। এই কাজটুকু আমি বিশ্বাস করি তোমরা সবাই করতে পারবা এখন। তো আমি জেডও দিয়ে দিলাম, আমার হচ্ছে এই একটা ইনইকুয়ালিটি 1 নম্বর ইকুয়েশন, আর এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। তো 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনের সাহায্যে খুব সহজেই আগের মতো কিন্তু বের করে ফেলতে পারবা। ওকে, তো সবাই এই ম্যাথটা করো এবং আমাকে জানো যে জেড এর মান সর্বোচ্চ কত হয়েছে। এরপর আমরা লাস্ট ম্যাথ করবো, আরেকটা ম্যাথ করলে আমাদের মোটামুটি কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা ম্যাথ আছে যে টেবিল মেথডের একটা ম্যাথ করবো। ফয়সাল কি বুঝতে পারছো এখন পর্যন্ত যা যা পড়াইলাম? জি ভাই, ওকে, বুঝতেছি ভাই। তো সবাই ম্যাথটা একটু করো। তো তোমরা এটা করো, আমি ততক্ষণে নেক্সট ম্যাথটা তুলি। নেক্সট ম্যাথটাও সহজই, অনেকবার বোর্ডে আসছে, যেটা করাবো। ভাইয়া আসছে।
কত? ভাই 2880। আমি শিওর না অ্যান্সারটা, অনেক কাটাকাটি হয়েছে আর বিন্দুগুলো অনেক বড় বড় ভাই। কত বলছো? 80। 2880, তাই তো? জি ভাই। ওকে, 2880 যদি লাভের ফাংশন চলে আসে তাহলে আমি মনে করি এটাই কারেক্ট আনসার। যার এটা আসছে সেটাই কারেক্ট আনসার। তো দেখো সবার এটা আনতে পারো কিনা সবাই। টু এইট এইট জিরো, সবার কি এটা আসছে? জি ভাই, এটাই আসছে। ওকে, ঠিক আছে। সো সবারই কি চলে আসছে না? সো আমরা নেক্সট প্রবলেমে যাই তাহলে। তো আসো, নেক্সট প্রবলেমটা কি বলা হয়েছে দেখি। দুই প্রকার খাদ্য। সো কোশ্চেনে বলা হয়েছে সবচেয়ে কম খরচে কিভাবে ভাই 2008
ভাইয়া আসো? না ভাইয়া নাই, কি করবো? হ্যালো, শুনতে পারতেছো এবার? জি ভাই। জি ও সরি, আমি মনে হয় মানে হঠাৎ করে আমি কিন্তু কথা বলতেছিলাম কন্টিনিউয়াসলি, বাট আমি বুঝি নাই আদিবের ফোন দেখে আমি বুঝছি যে আমি আসলে হয়তোবা আউট হয়ে গেছি কাছ থেকে। যাই হোক, আমি তো মনে হোস্ট নাই এখন আর। ওহো, হোস্ট চেঞ্জ হয়ে গেছে, দাঁড়াও একটু দাঁড়াও, হোস্টটা চেঞ্জ করি। হুম, হয়েছে। তো স্ক্রিনটা রেকর্ড করি। দেখো এবার এবার দেখতে পারতেছো? জি ভাইয়া। জি ভাই। ওকে, আই এম সরি ফর দিস। আসো এবার আসো, আমরা প্রবলেমে আসি। তো আমাদের টার্গেট কি ছিল? সবচেয়ে কম খরচে কিভাবে দৈনিক প্রয়োজন মেটানো যাবে, ঠিক আছে? তো তোমরা কি মানে কিছুই শোনো না এতক্ষণ ধরে যা যা বলছি, তাহলে আমি শুরু থেকে আবার বলি। জি ভাই, সবচেয়ে কম ম্যাথের শুরু খরচে থেকে। কিভাবে সবচেয়ে কম খরচে কিভাবে দৈনিক প্রয়োজন মেটানো যাবে। তো আমার প্রথমে কি কাজ, আমরা তো স্টেপ গুলো দেখে আসছি। আমাদের প্রথমে হচ্ছে কিছু ভ্যারিয়েবল ডিফাইন করতে হবে, ঠিক আছে? তো আমি ধরে নিলাম যে যেই ব্যক্তির কথা বলা হচ্ছে সেই ব্যক্তিটি প্রতিদিন এক্স কেজি এ খাদ্য গ্রহণ করতেছে, এক্স কেজি পরিমাণ, আর ওয়াই কেজি পরিমাণ বি খাদ্য গ্রহণ করতেছে। আমরা এই খাদ্যকে ধরে নিছিলাম কি মাছ, কথার কথা আর কি, মাছ ধরলাম যাতে বুঝতে সুবিধা। আর বি খাদ্যকে ধরে নিলাম মাংস। তাহলে এ এক্স কেজি মাছ গ্রহণ করতেছে আর ওয়াই কেজি কি মাংস গ্রহণ করতেছে। সো আমাদের টার্গেট কি? খরচের পরিমাণ কমানো, রাইট? খরচের পরিমাণ কমানো। তাহলে এখন বলো, সে যদি এক্স কেজি মাছ আর ওয়াই কেজি মাংস গ্রহণ করে, তাহলে সে প্রতিদিন কত টাকা খরচ করতেছে? 1 কেজি মাছের দাম হচ্ছে 40 টাকা, তাহলে এক্স কেজি মাছের দাম কত হবে? 40x। 1 কেজি মাংসের দাম দেওয়া আছে 50 টাকা। তাহলে বলো এক্স ওয়াই কেজি মাংসের দাম কত হবে? 50y। তাহলে সে টোটাল একদিনে খরচ করতেছে কত? 40x যোগ 50y। তাহলে এই যে আমি আমার খরচের ফাংশনটা বের করে ফেললাম। তো খরচের ফাংশনটা বের করাই ছিল আমার টার্গেট। তো আমরা উদ্দেশ্য ফাংশন বের করে ফেলছি। এখন আমরা ইনইকুয়ালিটি বা আমাদের শর্ত বা সীমাবদ্ধতাগুলো নিয়ে কাজ করব, চলো।
সো সীমাবদ্ধতাগুলোর ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করো যে ন্যূনতম কি পরিমাণ তাকে প্রোটিন গ্রহণ করতে হবে বলতো। ন্যূনতম প্রোটিন গ্রহণ করতে হবে 32 গ্রাম, কিন্তু মিনিমাম তাকে গ্রহণ করতেই হবে। আচ্ছা, প্রোটিন আসতে পারে কাদের মাধ্যমে? 8 গ্রাম প্রোটিন আসবে হচ্ছে এ থেকে, আর 12 গ্রাম প্রোটিন আসবে হচ্ছে কি বি থেকে। ঠিক আছে, এটা হলো 1 কেজিতে। আচ্ছা বলো, 1 কেজিতে যদি 8 গ্রাম প্রোটিন পাওয়া যায় এ খাদ্য থেকে অর্থাৎ মাছ থেকে, তাহলে এক্স কেজিতে কয় গ্রাম প্রোটিন পাওয়া যাবে? 8x পরিমাণ প্রোটিন পাওয়া যাবে। আর 1 কেজিতে যদি বি অর্থাৎ মাংস বা বি থেকে 12 গ্রাম প্রোটিন পাওয়া যায়, তাহলে ওয়াই কেজি মাংস থেকে বা ওয়াই কেজি বি থেকে কয় গ্রাম প্রোটিন পাওয়া যাবে? 12y। তাহলে এই যে এটা হচ্ছে আমার টোটাল প্রোটিন, এ থেকে প্রোটিন পাইলাম 8x পরিমাণ, আর বি থেকে প্রোটিন পাইলাম কত? 12y পরিমাণ। তাহলে এই টোটাল পরিমাণটা, টোটাল প্রোটিনটা কি হবে? ন্যূনতম 32 গ্রাম তার দরকার, তাহলে এই টোটাল প্রোটিনটা কি হবে? 32 গ্রামের চেয়ে বেশি হবে। ওকে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 32 হবে। ওকে, গেল। এখন আমাকে বলো স্টার্চের পরিমাণ তার ন্যূনতম কতটুকু দরকার? 22 গ্রাম পরিমাণ স্টার্চ কিন্তু তার মাস্ট এই পরিমাণ লাগবে, এর চেয়ে বেশি খাইলে তার কোনো সমস্যা নেই, বাট এই পরিমাণ তাকে খাইতে হবে। তাহলে স্টার্চ 10 গ্রাম স্টার্চ পাওয়া যায় কোত্থেকে? এ খাদ্য থেকে। এ খাদ্য থেকে পাওয়া যায় 10 গ্রাম, আর বি খাদ্য থেকে পাওয়া যায় 6 গ্রাম, এখানে দেওয়া আছে। এ খাদ্য গ্রহণ করতেছো তুমি কি পরিমাণ? এক্স কেজি গ্রহণ করতেছো, যেটা আমি শুরুতে ধরে নিলাম এক্স কেজি। তাহলে এ খাদ্য যদি তুমি এক্স কেজি গ্রহণ করো, তাহলে 1 কেজিতে যদি 10 গ্রাম স্টার্চ বা শর্করা পাওয়া যায়, তাহলে এক্স কেজিতে পাওয়া যাবে 10x পরিমাণ। আর বি খাদ্য গ্রহণ করতেছো তুমি ওয়াই কেজি, তাহলে 1 কেজিতে যদি 6 গ্রাম স্টার্চ পাওয়া যায় বি খাদ্য থেকে, তাহলে ওয়াই কেজিতে কয় গ্রাম পাওয়া যাবে? 6y পরিমাণ। এখন বলো টোটাল স্টার্চ হয়ে গেল 10x প্লাস 6y, এটা হলো টোটাল স্টার্চ। এইটা কি হইতে হবে? ন্যূনতম 22 গ্রাম দরকার, তাহলে এটা 22 গ্রামের চেয়েও বেশি হওয়া লাগবে অথবা 22 গ্রামের সমান হওয়া লাগবে। ওকে, সো আমি কিন্তু আমার ইনইকুয়ালিটি বা সীমাবদ্ধতাগুলো শনাক্ত করে ফেলছি। ঠিক আছে, তো এখন কিন্তু আমার আর কিছু করার নাই, এখন তোমরা নিজেরাই এই ম্যাথটা সমাধান করতে পারবা। তো আমি তো বিশ্বাস করি তোমরা এটা সমাধান করতে পারবা, এটা পারবা আশা করা যায়। ঠিক আছে, তো এটাকে তোমরা জাস্ট আগের মতো করে সমাধান করো। তোমাদের এই কৌণিক বিন্দুগুলো পাবা যে রিজিয়নের জন্য, ওই রিজিয়নের কৌণিক বিন্দুগুলো বসায় দিবা এবং দেখবা যে সবচেয়ে কম খরচ কোথায় আসে। ঠিক আছে, সবচেয়ে কম খরচটা কোথায় আসে সেটা দেখবা। তো এই ম্যাথটা তোমরা নিজেরা একটু করো, সবাই করো, এবং শেষে আমরা অ্যান্সারটা মিলাবো। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমি এখানে তোমাদের করতে দিতেছি এবং আমার হয়তোবা এই ধারণা থেকে করতে দিতেছি যে আমি এখন পর্যন্ত অনেক কিছু দেখাইছি, হয়তোবা তোমরা পারবা, তারপরও এমন হতো অসম্ভব কিছু না যে তোমাদের মধ্যে কেউ কেউ আসো যারা হয়তোবা পারতেছো না। তো তাদের কিন্তু নিজ দায়িত্ব আমার কাছে কথাটা বলতে হবে যে ভাইয়া এই জিনিসটা একটু করায় দেন, এই ম্যাথটা একটু করেন, আমি পারতেছি না, কারণ এটা অনেক জায়গায় বোর্ডে আসছে। ঠিক আছে, তো এটা যদি তোমরা নিজ থেকে বলো তখন কিন্তু আমি তোমাদের হেল্প করতে পারবো, বাট তোমরা যদি নিজের কথাটা না বলো তাহলে আমি কিভাবে হেল্প করবো? ঠিক আছে, তো সবাই এটা একটু করো। তো আমার 1 নম্বর ইকুয়েশন কোনটা? 8x + 12y ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 32। এটাকে কি লেখা যায়? এটাকে চাইলে এটাকে যদি 4 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমি একটু সিম্পলিফাই করলাম আর কি। তো 4 দিয়ে ভাগ দিলে 2x + 3y ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 দিয়ে ভাগ দিলে 8, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আর 10x + 6y এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 22, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কি আসবে? 5x + 3y গ্রেটার দ্যান ইকুয়াল টু 11, এটাকে ধরলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। সো এই দুইটা ইকুয়েশনকে ছক কাগজে প্লট করো বা আঁকো। সো x অ্যাক্সিস, y অ্যাক্সিস। সো প্রথম ইকুয়েশনকে যদি আঁকি 2x + 3y = 8 ধরবো, এটা ধরলে 8 দিয়ে ভাগ দাও, তাহলে2x/8 যোগ 3y/8 = 1। সো এটা কাটলে x/4 যোগ y/8/3 = 1। তাহলে এটা x = 4 বিন্দু দিয়ে যাবে আর y = কি 8/3, অর্থাৎ 3 এর কাছাকাছি 2.67 বিন্দু দিয়ে যাবে। 2.67 ধরলাম এই জায়গায়। ঠিক আছে, তাহলে প্রথম গ্রাফটা হবে এই রিজিয়নটা। ঠিক আছে, এবার দ্বিতীয় গ্রাফটা আঁকার চেষ্টা করি। সো প্রথম গ্রাফটা আঁকে ফেললাম, এবার দ্বিতীয় গ্রাফটা আঁকবো। সো দ্বিতীয় গ্রাফটা কি হবে? দ্বিতীয় গ্রাফটা 5x + 3y = 11। 11 দিয়ে ভাগ দাও, 5x/11 + 3y/11 = 1। সো 11 কে যদি 5x দিয়ে কাটি তাহলে কি আসবে আমাদের?
সো আমাদের আসবে x x ডিভাইডেড বাই 11/5 y ডিভাইডেড বাই 11/3 ইজ ইকুয়াল টু 1। সো 11/5 মানে হচ্ছে বেসিক্যালি 2 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে। তো এক্স এক্স অক্ষকে ছেদ করবে 2 পয়েন্ট সামথিং বিন্দুতে, যেটা এরকম একটা জায়গা হবে, আর ওয়াই অক্ষকে ছেদ করতেছে 11/3, অর্থাৎ এটা 4 এর কাছাকাছি, তার মানে এরকম একটা বিন্দু, ওইটার চেয়ে বড়। মানে এই হচ্ছে গিয়ে সেকেন্ড ইকুয়েশনের গ্রাফ, ঠিক আছে। তো আমরা দুইটা গ্রাফ কিন্তু এঁকে ফেললাম, আমাদের ফার্স্ট ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন আছে, কারণ আমরা তাদের গ্রাফও এঁকে ফেলছি। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1, ইকুয়েশন 1 কে আমরা প্লট করছি, আর এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। এখন আমরা দেখি তারা আসলে কোন রিজিয়নটাকে নির্দেশ করতেছে। তো ইকুয়েশন 1 বলতেছে গ্রেটার দেন, অর্থাৎ বাইরের দিকে, এদিকে, বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে। ইকুয়েশন 2 ও বলতেছে গ্রেটার দেন, দেখো ইকুয়েশন 2 ও বলতেছে গ্রেটার, তাহলে এটাও কি বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে। তার মানে আমার টোটাল বাইরের রিজিয়ন পুরোটাই হবে আমার অ্যান্সার, ঠিক আছে, পুরোটাই আমার অ্যান্সারে আসবে। অর্থাৎ ঠিক আছে, তাহলে এই যে টোটাল এই যে এই রিজিয়নটা, ঠিক আছে, এর বাইরে আরো বাইরেও সম্ভব, এই টোটাল রিজিয়নটাই হবে আমার অ্যান্সার, ঠিক আছে। এই যে বাইরের দিকে যাইতে বলতেছে, তাহলে এই রিজিয়নের মধ্যে ছেদবিন্দু কোনটা কোনটা আছে দেখো তো, আমি সাদা কালার দিয়ে দেখাই। একটা ছেদবিন্দু আছে এইটা, আরেকটা ছেদবিন্দু আছে এইটা, এই রিজিয়নের মধ্যে আরেকটা ছেদবিন্দু আছে এইটা, এই তিনটা ছেদবিন্দু তোমরা এখন বের করবা, এবং এই তিনটা ছেদবিন্দু বের করে এই তিনটা ছেদবিন্দু জেড এর মধ্যে বসায় দাও, এবং দেখো তোমাদের অ্যান্সার কত আসে। তো এই ছেদবিন্দুটা কত, আর এই ছেদবিন্দুটা বের করতে হলে তোমার ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে সলভ করতে হবে। ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে সলভ করলে এই মাঝখানের ছেদবিন্দুটা পাবা, আর এই কর্নারের দুইটা ছেদবিন্দু কিন্তু বের করা অলরেডি বের করাই আছে বলতে পারো। তো কিভাবে বের করা আছে বলতেছি, তো দেখো এইটা হচ্ছে ইকুয়েশন 1, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করতে সেইটা। এখন দেখো তো ইকুয়েশন 1টা কি ছিল, ইকুয়েশন 1 ছিল 2x + 3y = 8। সো 2x + 3y = 8। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো তো কত আসবে, x / 4 + y / 8/3 = 1। তাহলে x এর নিচে তো 4 আছে, তার মানে বেসিক্যালি ইকুয়েশন 1 কিন্তু x অক্ষকে 4 বিন্দুতে ছেদ করে, তার মানে এই বিন্দুটা কত হবে 4,0, আর যেহেতু x অ্যাক্সিসের উপর আছে তার মানে সে তার y বা কোটি হচ্ছে 0 হবে, তার 4,0 বিন্দু। আর এই বিন্দুটা এখন আমরা কত আসবে দেখো, এই বিন্দুটা বেসিক্যালি দেখো এটা আসলে কার বিন্দু, এটা হচ্ছে দেখো 2 নম্বর ইকুয়েশন না, 2 নম্বর ইকুয়েশন y অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুটা আমার বের করতে হবে। তাহলে চলো 2 নম্বর ইকুয়েশনটা দেখি। 2 নম্বর ইকুয়েশন হচ্ছে 5x + 3y = 11, এই যে এখানে দেওয়া আছে 2 নম্বর ইকুয়েশন 5x + 3y = 11, ঠিক আছে। এই যে দেখো 5x + 3y = 11, ওকে, এই জায়গা। সো এখন আমরা 2 নম্বর ইকুয়েশনটা দেখি 5x + 3y = 11। সো এটা আলটিমেটলি কত আসতেছে, x / 11/5 আর y / 11/3 = 1। 11 দিয়ে ভাগ দিলাম, তো 11/3 হচ্ছে কি আমার এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা কত আসতেছে, যেহেতু এটা y অ্যাক্সিস এর উপর অবস্থিত তার মানে এটার ভুজ হচ্ছে 0 আর কোটি হচ্ছে কি 11/3, যেটা আমরা মাত্র বের করলাম। আর এই মাঝখানে রয়ে গেল ছেদবিন্দু, এই ছেদবিন্দুটা বেসিক্যালি দেখো তো এটা কার কার ছেদবিন্দু, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এর ছেদবিন্দু, ওকে। সো আমরা চলো ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে সলভ করি। সো ইকুয়েশন 1 আসছে হচ্ছে 5x + 3y = 11 একটা ইকুয়েশন, আর হচ্ছে 2x + 3y = 8 এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। সো এখান থেকে চাইলে আমরা কি লিখতে পারি, 2x = কি লিখতে পারি 8 - 3y, আর x = কি লিখতে পারি 8 - 3y / 2। হ্যাঁ বলো ভাইয়া, যেহেতু 3y আর 3y সেম আছে তাহলে তো আমরা বিয়োগ করতে পারি না। কি বলতেছো 3y আর, ও যেহেতু আচ্ছা দুইটা তুমি কি বলতেছো ইকুয়েশন। অপনয়ন পদ্ধতিতে করতে চাচ্ছ, হ্যাঁ 100% করতে পারবা তুমি, বজ্রগুণন পদ্ধতিতে করতে পারবা। হ্যাঁ তাহলে দুইটা ইকুয়েশনকে বিয়োগ করো, একটা থেকে একটা বিয়োগ করলে কি আসবে, প্রথমটা থেকে ভাইয়া, সেকেন্ডটা বিয়োগ এটা করলে এখানে চলে আসবে নিচেরটাতে -3x 11। ওকে, নিজের থেকে 11 লেখা তাই তো, হ্যাঁ ভুল লিখছি না, হ্যাঁ 11 লেখা, সরি। 5 + 3y = 11, তার মানে 8 থেকে 11 বিয়োগ করলে -3, x = কত 1 চলে আসতেছে, তাহলে x = 1 পেয়ে গেলাম। আর এটাকে তুমি ফার্স্ট ইকুয়েশনে যদি বসায় দাও তাহলে কত আসবে, সো এটা বসায় দিলে আসবে x এর জায়গায় 1 বসে 2 + 3y = 8, তাহলে 2টা ওই পাশে গেলে চলে আসবে 3y = 6, তাহলে y কত আসবে 2, তাহলে 1,2, তাহলে এই ছেদবিন্দুটা পেয়ে গেলাম আমি 1,2। তার মানে
ছেদবিন্দু বের করার ক্ষেত্রে তোমাদের স্বাধীনতা আছে, তুমি প্রতিস্থাপন পদ্ধতিতে করো, অপনয়ন পদ্ধতিতে করো, বা বজ্রগুণন পদ্ধতিতে করো, বা অন্য কোনো মেথডে করো। তাহলে আমরা 3টা ছেদবিন্দু পেয়ে গেলাম। এখন একটা কাজ করো, এই 3টা ছেদবিন্দু মেইন ইকুয়েশনে বসাও। মেইন ইকুয়েশনে বসায় দেখো যে তোমাদের অ্যান্সার কত আসে। 0,11/3, আরেকটা কত আসছে 4,0, আরেকটা কত আসছে 1,2। সো এখন আমরা এই কৌণিক বিন্দুগুলো যদি একটা বক্স করে তোমাদেরকে দেখাই, তোমাদের জন্য আরো হয়তো সুবিধা হবে। সো আমরা এখন দেখি এই কৌণিক বিন্দুগুলো বসালে কত আসে আনসার। সো আমাদের এই কৌণিক বিন্দু তোমরা চাইলে এক্সামে এইভাবে বক্স করে দেখাইতে পারো, আমার এই মেথডটা মাত্র মাথায় আসলো। সো আমাদের z = কি ছিল 14x + 50y, এটা ছিল আমাদের অবজেক্টিভ ফাংশন। সো আমাদের কৌণিক বিন্দু কোনটা কোনটা পাইছি, আমরা 3টা কৌণিক বিন্দু পাইছি। একটা কৌণিক বিন্দু হচ্ছে নাম্বার 1 কৌণিক বিন্দু কত পাইছি 4,0। 4,0 তুমি z এর মধ্যে যদি বসা তাহলে কত আসবে, z = 40 × 4 + 50 × 0 = কত আসবে 160 আসে, 160, যেটা হচ্ছে আমার 160 আসলো। ওকে, আচ্ছা এবার আসো আমরা সেকেন্ড বিন্দু। সেকেন্ড বিন্দুটা কত, সেকেন্ড বিন্দুটা আমাদের ছিল হচ্ছে 1,2 ধরলাম। তো 1,2 এর জন্য যদি আমরা দেখি z = কত আসবে 40 × 1 + 50 × 2 = কত আসবে 100 আর 140, তাই তো? তাহলে এটা আসলে 140, তাহলে 140 টাকা খরচ হবে প্রতিদিন যদি তুমি ওই বিন্দুটা বসো। আর এবার থার্ড বিন্দুটা বসালে কত টাকা খরচ হয় দেখি। সো 0,11/3, সো এটা যদি বসাই তাহলে কত আসবে, z = 40 × 0 + 50 × 11/3। সো এটা যদি তোমরা করো তোমরা পাবা 183.3। ওকে, 183.3 টাকা তার খরচ হবে প্রতিদিন ন্যূনতম পরিমাণ শর্করা আর এয়ার চাহিদা মিটাইতে। ঠিক আছে, তাহলে এখন বলো ন্যূনতম টাকা তোমার হবে, মানে তোমার সবচেয়ে কম টাকা খরচ হবে কোনটার জন্য, এই 1,2 বিন্দুর জন্য না? তাহলে 1,2 বিন্দুর জন্য। তাহলে এখন বলো এ খাদ্যটা তুমি দিনে কয় কেজি গ্রহণ করবা? এ খাদ্য গ্রহণ করবা তুমি 1 কেজি। ঠিক আছে, 1,2 বিন্দু, যেহেতু 1,2 বিন্দু হচ্ছে আমার অ্যান্সার, তাহলে তুমি 1 কেজি এ খাদ্য গ্রহণ করবা, যেটাকে আমরা মাছ বলছি। তাহলে 1 কেজি মাছ গ্রহণ করবা আর 2 কেজি কি বি খাদ্য গ্রহণ করবা 2 কেজি। তুমি যদি 1 কেজি এ খাদ্য খাও আর 2 কেজি বি খাদ্য খাও, তাহলে কিন্তু তুমি দিন শেষে কি হবে, তোমার ন্যূনতম শর্করা চাহিদা মিটে যাবে, আবার তোমার কি হবে ন্যূনতম প্রোটিনের চাহিদা মিটে যাবে, এবং তোমার টাকাটাও খরচ হবে সবচেয়ে কম। ঠিক আছে, তোমার অনেক কম টাকা খরচ হবে, কম টাকায় তুমি সবচেয়ে মানে 140 টাকা খরচ হবে। জেড এর মান হচ্ছে 140 টাকায় তুমি 1 কেজি এ খাদ্য আর 2 কেজি বি খাদ্য কিনতে পারবা, এবং সেটা যদি তুমি করো তাহলে তোমার সব চাহিদা পূরণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার, এবং এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তার মানে আমরা মোটামুটি প্রত্যেকটা টাইপের একটা দুটা করে করার চেষ্টা করলাম, এবং যারা এই ম্যাথগুলো বুঝতে পারছো তারা এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথই পারবা, যে কোনো ম্যাথই পারবা। ঠিক আছে, তার মানে আমাদের টার্গেট হচ্ছে আমি যদি সবগুলো করতে থাকি তাহলে আমি এই যোগাশ্রী প্রোগ্রাম নিয়ে আর অনেকগুলো ক্লাস নিতে পারবো, বাট আমার মনে হয় এটা আর দরকার নেই। আমি তোমাদেরকে রাস্তাটা দেখাই দিলাম কিভাবে আসলে সলভ করতে হয়, প্রত্যেকটা টাইপের একটা করে করলাম। এখন আমার মনে হয় তোমরা নিজেরাই এই কাজগুলো করতে পারবা। ঠিক আছে, সো যোগাশ্রী প্রোগ্রাম নিয়ে আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা না। সো আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে, কোনো জায়গায় বুঝো নাই বা কোনো কিছু রিপিট করলে ভালো হয়, বা এই ম্যাথটা বুঝো নাই? এনিওয়ান? আসসালামু আলাইকুম। ওকে, সালাম দিয়ে দিচ্ছে মানে হচ্ছে ঠিক আছে। তো আমরা ক্লাসটা মনে হয় এখানে শেষ করতে পারি। তো কারো দেখি কোনো কোশ্চেন নাই, তো আমরা ক্লাসটা এখানে শেষ করতেছি। ওকে, তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।